মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে মোস্ট আনএথিক্যাল পলিসি ছিল, সেই পলিসিকে রিজেক্ট করে নিজের গদি অবধি হারিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশ অবধি ছাড়তে হয়েছিল। সেই পলিসি কি এবার ইউনূসের হাত ধরে মার্কিন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ফিরিয়ে আনতে চলেছেন, এবং সেটা ভারতবর্ষের জন্য চরম আঘাত হতে পারে। আর সেই পলিসিকে থামাতেই, সেই ভারতের ক্ষতি থামাতেই এবার নরেন্দ্র মোদী সরকার ত্রিমুখী পরিকল্পনা শুরু করে দিল, যাতে কোনো মতেই বাংলাদেশ আর সেকেন্ড পাকিস্তান হয়ে উঠতে না পারে। সেই নিয়েই কিন্তু ভারতের পূর্ব দিকের ঘটনা এবার জমজমাট জায়গা নিচ্ছে, এবং নরেন্দ্র মোদী সরকার একের পর এক যা পদক্ষেপ নিচ্ছে, তাতে বাংলাদেশ সেকেন্ড পাকিস্তান যাতে না হয়ে উঠতে পারে তার সমস্ত রকম ইঙ্গিত স্পষ্ট করে দিচ্ছে ভারত। মায়ানমারে আমেরিকার ছায়াযুদ্ধ, পাকিস্তানকে চুপ করিয়ে ভারতের সামরিক প্রস্তুতি বাংলাদেশ অভিমুখে। দেখুন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ডিটেরিয়েট করেছে, সেখানে যুদ্ধ হয়ে গেছে এবং আপাতত সংঘর্ষ বিরতি চলছে। এই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ পূর্ব প্রান্তে সেনাদের মক ড্রিল করিয়েছে, এবং সেটা ৭২ ঘন্টা ধরে চলেছে। তিস্তা প্রহার নামে যে মক ড্রিলটা করানো হয়েছে, সেখানে ঘনবসতিপূর্ণ এই এলাকা রয়েছে, এবং সেখানে বিভিন্ন বাহিনীর যে সিনক্রোনাইজেশন, সেটা ফুল ফ্লেজেড সমস্ত রকমের আর্টিলারি নিয়ে, সমস্ত রকমের ওয়েপন নিয়ে একদম ফুল ফ্লেজেড ড্রিল হয়েছে। এবার ভারতের পূর্ব প্রান্তে হঠাৎ করে এতখানি প্রস্তুতি কেন শুরু করে দিল ভারতীয় সেনারা? কেন সরকার এই দিকটায় এতখানি কনসেনট্রেট করছে? তার জায়গাটা লুকিয়ে রয়েছে এই খবরের মধ্যে। মায়ানমারে আমেরিকার ছায়াযুদ্ধ, পাকিস্তানকে চুপ করিয়ে ভারতের সামরিক প্রস্তুতি বাংলাদেশ অভিমুখে। আসলে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন তখন একটা জায়গার নাম খুব হাইলাইট হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে সেন্ট স্টিফেন্স দ্বীপ। এই সেন্ট স্টিফেন্স দ্বীপটা জো বাইডেন সরকার কার্যত দখল করতে চেয়েছিল। সেখানে সামরিক ঘাঁটি করতে চেয়েছিল, এবং শেখ হাসিনা পরিষ্কারভাবে সেটা রিজেক্ট করেছিলেন। তার কারণ হচ্ছে, তিনি বলেছিলেন যে, যেকোনো দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে। কিন্তু আমাদের দেশের মাটিকে ব্যবহার করে আমরা অন্য কোনো থার্ড একটা দেশকে বিপদে ফেলবো, এইরকম জায়গা করে তাদের সঙ্গে সম্পর্ক ডিটোরিয়েট করব না। সোজা কথায় আমার দেশের মাটি বেচবো না। কিন্তু এই ইউনূস সেই জায়গায় ক্ষমতায় আসার পর আস্তে, আস্তে বাংলাদেশের অবস্থা অত্যন্ত করুণ হয়েছে। তাদের অর্থনৈতিক অবস্থান করুণ হয়েছে। তাদের শিল্প বাণিজ্য কার্যত ধসে গেছে। দেশটা দেউলিয়া হয়ে গেছে। উপরন্তু তারা নতুন বাপ যাদেরকে ভেবেছিল সেই পাকিস্তান, তাদেরও ল্যাজ গুটিয়ে গেছে। ফলে ফলে ইউনূসের হাতে এখন কিছু নেই। বারবার চীনের কাছে গিয়ে দরবার করছে। চীনও কিন্তু ভারতকে এখন ঘাঁটাতে চাইছে না। এই অবস্থায় হঠাৎ করে বাংলাদেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সখ্যতা নাকি অনেক বেড়ে গেছে। কেন? কেননা এখানে আবার সেন্ট স্টিফেন্স দ্বীপ নতুন করে আলোচনায় চলে এসছে, এবং তার পাশাপাশি শুধুমাত্র বাংলাদেশ নয়, আর পার্শ্ববর্তী যে দেশটা রয়েছে মায়ানমার, যেখানে রাখাইন আর্মি কিছুদিন আগে কার্যত বালুচিস্তানের মতো স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিল, তারা সেখানে নিজস্ব জায়গা করছে। সেই জায়গাটাকেও আমেরিকান প্রশাসন হঠাৎ করে প্রমোট করতে শুরু করেছে। এবার এখানেই প্রশ্নটা উঠছে যে কেন? যেটুকুনি গোয়েন্দা রিপোর্ট চুইয়ে, চুইয়ে আসছে, তাতে করে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে। এর মূল কারণই হচ্ছে, আমেরিকা যেটা দেখে নিয়েছে ভারতের শক্তি কোথায় পৌঁছে গেছে। চীন তাদের কাছে সবসময় মাথা ব্যথা আছে। এইখানে তারা যদি সামরিক ঘাঁটি করতে পারে, তাহলে ভারত এবং চীন এই দুটো জায়গাকে তারা ডিস্টার্বেন্স ক্রিয়েট করতে পারে, এবং এই ইনপুট অন্য কেউ দিচ্ছেন না। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনা, তিনি কিন্তু একটা অডিও রেকর্ড দিয়েছেন, এবং সেখানে বলছেন যে এখানে যে হিউম্যান করিডর কথা বলা হচ্ছে, আদতে সেটা হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটি বানানোর প্রস্তুতি, এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষ এবং চীন এই দুটো দেশকে ডিস্টার্বেন্স ক্রিয়েট করা, এবং সেখানে যাতে সেনারা সবসময় বিজি থাকে, সেখানের অর্থনৈতিক অবস্থা যাতে স্টেবিলিটি না পায়, সেই জায়গাটা তৈরি করা। আর সেই জন্যই কি এতখানি সেনা ড্রিল এখানে শুরু করে দিয়েছে ভারত? তিস্তা প্রহার কি সেই কারণেই করতে হচ্ছে? শুধুমাত্র তাই নয়, দেখুন, এই ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে কিন্তু মৌলবাদী জঙ্গি শক্তিগুলো মাথাচাড়া দিতে শুরু করেছে। তারা প্রকাশ্যেই হুমকি দিচ্ছে, ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নেবে, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আসাম, সেভেন সিস্টার্স সমস্ত কিছু নিয়ে নেবে। একটা আলাদা ইসলামিক কান্ট্রি তৈরি করবে, বৃহত্তর বাংলাদেশ বা বাংলাস্তান হিসেবে তারা আত্মপ্রকাশ করবে। কখনো চীনে যাচ্ছে, চীনে গিয়ে তারা বলছে যে আমাদের সেভেন সিস্টার যারা রয়েছে তাদের তো সরাসরি কোনো বন্দর নেই। সুতরাং ওইটা চীন বাংলাদেশকে দখল করে দিক, এবং তারপরে ওই ল্যান্ডটা চীনকে তারা ইউজ করতে দেবে, এবং সেইটার ক্ষেত্রে আ বাংলাদেশ কিন্তু আরো বেশি এক্সপ্যান্ড করবে। এই যে এই ধরনের যে ভারত বিরোধী কার্যকলাপ তারা কিন্তু কন্টিনিউ করছে।
এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, একটা ছোট্ট অংশ, একটা সরু অংশ যে জায়গাটাকে বারবার টার্গেট করা হচ্ছে। পাকিস্তানের আইএসআই জঙ্গিয়ারা নেপালে চলে আসছে, বাংলাদেশে চলে আসছে এবং সেখানে চীনের অফিসিয়ালরা এসেও সামরিক ঘাঁটি বানানো যায় কিনা, বিমান ঘাঁটি বানানো যায় কিনা সেই নিয়ে সার্ভে করে যাচ্ছে। কেননা চিকেন স্নেককে যদি কেটে দেওয়া যায় তাহলে এন্টায়ার যে উত্তর-পূর্ব ভারত আছে, সেই নর্থ ইস্টের ভারতবর্ষের অংশটাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। আর সেই জন্যই এবার বাংলাদেশেরও একটা হালকা করে অপারেশন সিঁদুরের দরকার হয়ে পড়েছে। সেই প্রস্তুতি কি ভারতীয় সেনা শুরু করে দিয়েছে? কেন এই প্রশ্নটা উঠছে? তার কারণ হচ্ছে ভারতবর্ষ শুধুমাত্র সেনা নয়, আরো দিক দিয়ে কিন্তু ধীরে ধীরে বাংলাদেশকে ঘিরতে শুরু করেছে এবং বাংলাদেশের শ্বাস যাতে রুদ্ধ হয়ে যায়, যেভাবে পাকিস্তানের হয়েছে সেই জায়গাটা তৈরি করছে। কোন জায়গাটা? সেটা হচ্ছে বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে উত্তর-পূর্বে নতুন পথ বানাচ্ছে ভারত, মায়ানমারের সেই রাখাইন বন্দর দিয়ে। অর্থাৎ এই যে মায়ানমারে আমেরিকার একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে, ভারতবর্ষও কিন্তু সেখানে সাপোর্টে চলে যাচ্ছে। এবং ভারতের সাপোর্টটাই সেখানে বেশি কাজে লাগবে। তার কারণ হচ্ছে এই যে সিট্টে বন্দর, দেখুন ওই মায়ানমারে একদম নিচে লাল রঙের লেখা রয়েছে সিট্টে বন্দর। এই যে জায়গাটা রয়েছে, এইটা হচ্ছে ভারতবর্ষের আ এই জাপান বলুন, চীন বলুন, এই দিকের যে বাণিজ্য করা সেইটার একটা করিডর এবং ভারতের যে নর্থ ইস্ট পোরশনটা রয়েছে সেই জায়গাটাকেও কিন্তু এই বন্দরটা দিয়ে কাজ হচ্ছে। ফলে এখানে প্রচুর কাজ করেছে ভারতবর্ষ এবং আশপাশের অঞ্চলের মানুষ পুরোপুরি কিন্তু ভারতীয়র এই যে কাজ সেটার উপরেই কিন্তু তারা ডিপেন্ডেন্ট। আর সেই জায়গাটায় একদম কলকাতা থেকে সিট্টে বন্দর অব্দি একটা জলপথ ভারত তৈরি করছে। তার কারণ হচ্ছে ওখান দিয়ে কিছুটা নদী দিয়ে গিয়ে তারা বাংলাদেশকে পুরোপুরি এভয়েড করে নর্থ ইস্টে কিন্তু ওই জায়গা দিয়ে ঢুকে যেতে পারছে। দেখুন শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক এত ভালো হয়েছিল কেন? কেননা শেখ হাসিনা দেখছিল তাদের দেশকে যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে ভারতের উপর ডিপেন্ড করা ছাড়া উপায় নেই। কেননা ভারত থেকে চাল, ডাল, আলু, তেল, নুন, পেঁয়াজ, ডিম এগুলো না গেলে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে। সবথেকে বড় কথা বাংলাদেশের সবথেকে বড় যে ইন্ডাস্ট্রি সেই বস্ত্র শিল্পের জায়গা যার জন্য সুতো বা মেশিনের যে যন্ত্রাংশ সেই সমস্ত কিছু ভারতবর্ষ থেকেই তাদেরকে নিতে হবে। এবং শুধুমাত্র তাই নয় বাংলাদেশের রেলপথ থেকে আরম্ভ করে অন্যান্য যে ডেভেলপমেন্ট জায়গা আছে ভারতবর্ষ কিন্তু যথেষ্ট তাদেরকে হেল্প করছে। কিন্তু ভারত তো একতরফা কোনো সময়ই হেল্প করবে না। ভারতেরও তাদের কাছ থেকে সাহায্য চাই। সেই সাহায্যটা কি? সেই সাহায্যটা হচ্ছে যে এই যে চিকেন নেক্স বলা হচ্ছে এই করিডোরটা দিয়ে নর্থ ইস্টে যদি ভারতকে চীনের সঙ্গে কোনো সম্পর্কের অবনতি হয়, সেখানে যুদ্ধকালীন সিচুয়েশন হয়। তো আ যে আমাদের আর্টিলারি বা সৈন্যের যে সাপোর্ট পাঠাতে হবে সেটা পাঠাতে অনেকটা সময় লেগে যাবে। whereas যদি এই কলকাতা থেকে বাংলাদেশের উপর দিয়ে ঢাকা দিয়ে যদি এই জিনিসটা পাঠানো যেতে পারে অর্থাৎ বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলটাকে ভারত শুধুমাত্র ট্রানজিট রুট হিসেবে যদি ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু এই সময়টা অনেক কম লেগে যাবে এবং যুদ্ধের ক্ষেত্রে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। যেটা হিসেব করে দেখা যাচ্ছে যে, যদি চিকেন স্নেক দিয়ে ভারতকে এইভাবে সাপোর্টটা পাঠাতে হয়, সেই সময়টা ২৪ থেকে ৩৬ ঘন্টা হতে পারে। whereas যদি কলকাতা থেকে ঢাকা হয়ে এই ট্রানজিট রুটটাকে ব্যবহার করা যায়, সেটা ৮ ঘন্টার মধ্যেই পৌঁছে দেয়া যাবে সাপোর্ট। সুতরাং এই যে জায়গাটা যুদ্ধের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল টাইম। আর সেটাই কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক এটা খুব ডেভেলপ জায়গায় যাচ্ছিল। আর সেইটাকে ঘেঁটে দেওয়ার জন্যই কিন্তু শেখ হাসিনাকে দেশ ছাড়ানোর মতো ওই যে ভারত বিরোধী আন্দোলন সমস্ত কিছু তৈরি করা হয়েছে। ফলে মনে করা হয়েছিল ভারত এই জায়গাটায় আটকে যাবে। কিন্তু ভারত একটা অল্টারনেটিভ রুট তৈরি করে নিচ্ছে। অর্থাৎ কোন রকমে যদি চিকেন স্নেক এ প্রবলেম ক্রিয়েট হয়েও যায়, সেই জায়গাটাকে অবরুদ্ধ করে উত্তর-পূর্বাংশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু কলকাতা থেকে সিট্টে দিয়ে এই অঞ্চলটা দিয়ে হ্যাঁ, সেটা বাংলাদেশে থেকে কিছুটা বেশি সময় লাগবে। কিন্তু এই অল্টারনেটিভ রুটটাও ভারত তৈরি করে রাখছে। অবভিয়াসলি এখন বাণিজ্য পারপাস এ হচ্ছে কিন্তু মেইন লক্ষ্য হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি হলে সেখানে সাপোর্ট সিস্টেমটা পৌঁছে যাওয়া। এবং এই রুটটা যখনই তৈরি হয়ে যাচ্ছে, ফলে বাংলাদেশকে কিন্তু এবার পুরোপুরি ব্রাত্য করে দেওয়া হবে। বাংলাদেশকে কোমরটা ভেঙে দেওয়া হবে যেভাবে পাকিস্তানের কোমরটা ভেঙে দেওয়া হয়েছে। এখনই পুরোপুরি ধরাশায়ী নয়, কিন্তু তাদেরকে ইঙ্গিতটা দেওয়া হবে যে, "তোমরা ওই মার্কিন আগ্রাসনের সামনে মাথা ঝুঁকিয়ে ভারতের বিপদ ডেকে এনো না এবং ভারতের সঙ্গে যে বৈরিতার সম্পর্ক তৈরি করতে চাইছো, সেই জায়গাটা বন্ধ করো।" এবং সেটার জন্যই নরেন্দ্র মোদী সরকার যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট করেছে সেটা হচ্ছে ভারতের বন্দর দিয়ে আর এদেশে ঢুকবে না বাংলাদেশি পোশাক, খাবারও নির্দেশিকা জারি মোদী সরকারের। দেখুন, কিছুদিন আগেই বাংলাদেশকে ছোট্ট করে একটা ঝটকা দেয়া হয়েছিল যখন অপারেশন সিঁদুর চলছে সেই সময়ে।
যে ভারতের পথ, ভারতের করিডর ইউজ করে বাংলাদেশ কোনো ৩য় দেশে গিয়ে বাণিজ্য করতে পারবে না। অর্থাৎ মূলত ভুটান এবং নেপালে যে বাণিজ্যটা বাংলাদেশ করে, সেই জায়গাটাকে আটকে দেওয়া হয়েছিল। তাতেই ত্রাহি রব হয়েছিল। কিন্তু এবার যেটা করা হলো সেটা আরো মারাত্মক। ভারতের যতগুলো স্থলবন্দর রয়েছে, ওই পেট্রোপল বলুন, যে কটাই আমাদের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট রুট রয়েছে, সেই সমস্ত জায়গা দিয়ে যেকোনো রকমের বাংলাদেশী যে পণ্য রয়েছে সেইগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? কেননা বাংলাদেশ যখনই ৩য় দেশে বাণিজ্য করার জায়গাটা বন্ধ হয়ে গিয়েছিল, তারা ভারতের উপর পাল্টা চাপ সৃষ্টি করার জন্য ভারত থেকে এই ট্রানজিট রুট গুলো দিয়ে, যেগুলো স্থলবন্দর রয়েছে সেই জায়গাগুলো দিয়ে তারা কোন রকমই বস্ত্রের যে জিনিসগুলো রয়েছে সেইগুলোকে আমদানি-রপ্তানি করতে দেবে না, এরকম একটা ঘোষণা করে দিয়েছিল। ফলে ভারতবর্ষ এবার পাল্টা তাদেরকে করে দিল। তোমাদের কাছে মাথা ঝোঁকানোর কোনো ব্যাপার নেই। তোমরা বন্ধ করলে হ্যাঁ, আমাদের বিজনেস এ কিছুটা ক্ষতি হবে। কিন্তু সেটার জন্য না খেতে পেয়ে মরবো এই অবস্থা হবে না। আমরা যদি করি তোমাদের অবস্থা সেটাই হবে। কিন্তু বাংলাদেশকে এখনো সুযোগ দেয়া হচ্ছে এবং সেইজন্য যেগুলো জলবন্দর আছে সেই জায়গাটা খুলে রেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ কলকাতা, হলদিয়া এই বন্দরগুলো দিয়ে তোমরা বিজনেস করতে পারো এখন। কিন্তু স্থলবন্দর সেই জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু যেটা মুশকিল হচ্ছে, যখনই জলবন্দর দিয়ে ব্যবহার করা হবে, প্রথমে তো সেই কস্টিংটা বেড়ে যাবে। এই বাংলাদেশকে যে ডেভেলপমেন্ট করতে হবে, তাদের সেই জায়গা থেকে তাদের জলবন্দরে আসতে হবে। সেই জলবন্দর থেকে ভারতের জলবন্দরে আসতে হবে এবং ভারতের জলবন্দর থেকে আবার স্থলপথ ব্যবহার করে এগুলোকে করতে হবে। ফলে কস্টিংটা অনেক বেড়ে যাবে। জিনিসের দাম যখনই বেড়ে যাবে তখনই কিন্তু তাদের বিজনেস obviously কমে যাবে। এবং সেই ইঙ্গিতটাই আরেকটা রিপোর্টেও দিচ্ছে, স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে কত হাজার কোটির বাণিজ্য চলে, বাংলাদেশের কতটা প্রভাব পড়বে দিল্লির সিদ্ধান্তে। বলা হচ্ছে ৪২ থেকে ৪৬% বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে সেটা ইমপ্যাক্ট করতে শুরু করবে। এমনিতেই বাংলাদেশের ইলেকট্রিসিটির অবস্থা খারাপ, বাংলাদেশের শিল্পের অবস্থা খারাপ, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, যে কারণে আমেরিকার কাছে নিজেদের কার্যত বিকিয়ে দিচ্ছে। বিভিন্ন দেশের কাছে ভিক্ষা করছে, হাত পাতছে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা করছে। সেখানে যদি শিল্প ব্যবস্থার ৪২ থেকে ৪৬% গুটিয়ে যায় বাংলাদেশের, অর্থনৈতিক অবস্থা আরো কতখানি কোলাপস করবে। এবং এই যে ভারতের বিরুদ্ধে বৈরিতার জায়গা তৈরি করছে, ভারতকে হুঙ্কার দিচ্ছে যে ভারতকে দেখে নেবো, ভারতের ক্ষতি করব, কলকাতা নিয়ে নেবো, ৪ দিনের মধ্যে দখল করে নেবো, সেভেন সিস্টার্স নিয়ে নেবো। এই যে জায়গাগুলো আছে, পরিষ্কার মেসেজ যাচ্ছে ভারতের তরফ থেকে যে তোমরা তো আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো জায়গায় নেই। কেননা তোমরা নিউক্লিয়ার কান্ট্রিও নও। নিউক্লিয়ার কান্ট্রি ছিল পাকিস্তান, তাদেরকে এমন মার মেরেছে, আমাদের হাতে পায়ে এসে ধরে বলেছে যুদ্ধ থামাও। আমরা আর তোমাদের সঙ্গে কিছু পাকামি করতে যাব না। এবং সেই পাকিস্তানে এখনো সিন্ধু জলচুক্তি আমরা স্থগিত করে রেখে দিয়েছি। তো সেই জায়গা থেকে তোমাদেরকে আমরা একটা সবক শেখালাম। এই জায়গাটাই তোমাদের বিজনেস অর্ধেক আমরা কোলাপস করিয়ে দিয়েছি। এবার যদি এই জায়গাটা বন্ধ না করো, ওই যে পাকিস্তানি জঙ্গিদের এন্ট্রি দিচ্ছ, ওই যে আমেরিকার মদদ নিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করছো, এই জায়গাগুলো যদি কমপ্লিটলি স্টপ না করো, আগামী দিনে বৃহত্তর স্কোপ হবে এবং সেটা যদি যুদ্ধের মতো পরিস্থিতি হয়, সেটার জন্য ভারতবর্ষ তৈরি আছে। কেননা বাংলাদেশ তো একা যুদ্ধ করবে না, তখন পিছন থেকে আমেরিকা এসে ওদেরকে সাহায্য করবে। সেই ভরসায় বাংলাদেশ উঠছে এবং সেই কারণেই বাংলাদেশের মধ্যে থেকে যুদ্ধের কথা মাঝে ভেসে উঠছে। সেইজন্য কিন্তু তিস্তা প্রহার করে ৭২ ঘন্টার যে সেনাবাহিনী ড্রিল করিয়ে ভারতবর্ষ কিন্তু স্পষ্ট ইঙ্গিত করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে যেরকম আমরা রেডি ছিলাম, আমরা পূর্ব প্রান্তেও রেডি আছি। বাংলাদেশ এখনো সময় আছে, শুধরে যাও। ভারতবর্ষ তোমাদেরকে স্বাধীন করেছিল। ভারতবর্ষের জন্য তোমরা এক্সিস্ট করো। ভারতবর্ষের দয়ার জন্য তোমরা খেয়ে পড়ে থাকো। হ্যাঁ, আমরা তোমাদের সঙ্গে বিজনেস করি। কিন্তু, কিন্তু তার বদলে তোমরা ভারতের ক্ষতি করে দেবে, ভারত বিরোধিতা করবে। এই জায়গাটা যদি ইমিডিয়েটলি স্টপ না হয়, আরো বৃহত্তর স্টেপ আসতে চলেছে। অর্থাৎ অপারেশন বাংলাদেশ কিন্তু চালু হয়ে গেছে। হ্যাঁ, গোলাগুলি চলছে না। আবারও বলছি, আধুনিক যুদ্ধ মানে শুধুই গোলাগুলি ছোঁড়া নয়। আধুনিক যুদ্ধ অনেক ট্যাকটিক্যাল হয়। সময় লাগে। কিন্তু ওই সরাসরি গুলি-গোলা ছোড়ার থেকেও আরো মারাত্মক হয়। যে কারণে বাংলাদেশের বিজনেসের প্রায় অর্ধেক ধসে যাওয়ার জায়গায় চলে এসছে। সেই জায়গাটা কিন্তু মোদী সরকার তৈরি করে দিয়েছে। ফলে বাংলাদেশ কি এবার শুধরে যাবে? সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু শুধরে না গেলে পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা বাংলাদেশের জন্য যে অপেক্ষা করছে, সেটা মোদির প্রশাসন প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। কি বলবেন মোদি সরকারের এই লুক ইস্ট পলিসি নিয়ে, বাংলাদেশকে সবক শেখানো নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।